আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা তো সবাই ভালো আছি। দোয়া করি সবসময় আপনারা সব পরিবার পরিজন নিয়ে ভালো থাকেন, আমাদের জন্য একটু দোয়া করবেন। তো আজকে ভিডিওটা আমি সকাল থেকে শুরু করছি না, আজকে একটু দেরি করে শুরু করছি। আমার প্রায় ভিডিও কিন্তু আমি সকাল থেকে দিই। আজকেরটা প্রায় 9:30 কি 10টার মতো বেজে গিয়েছে। তো আজকে রান্নাঘরের জানলা থেকেই শুরু করলাম। আমার ঘরের প্রতিটা জানলা দিয়ে কিন্তু সবুজ সবুজ প্রকৃতি দেখা যায়। তো আমার রান্নাঘরের জানলাটা হচ্ছে আমার রান্নাঘরের প্রাণ। তো এই রান্নাঘরের প্রাণটা একটু ঢেকে পড়েছে চিচিঙ্গা আর ধুন্দুল গাছের ছায়ায়। মানে সবুজ সবুজ পাতা এই জানলাটাকে অনেকটা ঢেকে ফেলেছে। ভিডিও করার আগে কিন্তু আমি একটা লম্বা ছুরি দিয়ে অনেকগুলো পাতা ছেঁটে ফেলেছি, তারপরে অনেকটা অন্ধকার হয়ে আছে। তো কিছুই করার নেই, এখন গাছটা যেহেতু এদিক দিয়ে উঠেছে, তো দেখলাম আজকে যে খুব সুন্দর করে ফুল ফুটে আছে। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। যতটুকু হাতের নাগালে পেয়েছি পাতা কিন্তু ছেটে দিয়েছি। তো এদিক দিয়ে আবার দেখা যাচ্ছে কি শুধু ফুল না, ফুলের পাশাপাশি এখানে ধুন্দুলো ধরে ঝুলে আছে। তো আমি আয়াতকে বলছিলাম, আয়াত এখন থেকে কি করব, জানালার পাশে চপিং বোর্ডটা বসিয়ে এভাবে করে টান দিয়ে দিয়ে ছিঁড়ে ছিঁড়ে ঝুন্দুল নিয়ে কেটে ভাজা করব। আমার ছেলে হাসছিল আর আমাকে বুদ্ধি দিচ্ছিল, আম্মু চলো আমরা জানলার বাইরে দিয়ে আরও কিছু সবজি গাছ রোপণ করি, তাহলে তোমাকে আর বাজারে যেতে হবে না, জানলা দিয়ে হাত দিয়ে টেনে টেনে নিয়ে সবজি রান্না করে ফেলতে পারবে। আমার ছোট ছেলের ছোট মাথায় যতটুকু বুদ্ধি এসেছে আর কি। তো এই যে আমি হাতে ধরে দেখাচ্ছি কতটা কাটছে। তো আপনাদেরকে আগে একটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম পেঁপে, খুব সুন্দর পাকা পাকা মজাদার পেঁপে, এই গাছটারই পেঁপে সেগুলো। এখন নতুন গাছের জন্য এই গাছ থেকে পেঁপে পেরে নেওয়া কিন্তু খুবই কঠিন হয়ে গিয়েছে। তো এই গাছটা কিন্তু আমি রোপণ করিনি, এটা মাসাল্লাহ নিজে নিজেই উঠেছে। আর পেঁপেগুলো দারুণ দারুণ মজা, কি বলবো। আমি ছাদের উপরে নার্সারি থেকে কিনে অনেক যত্ন করে পেঁপে গাছ রেখেছি, সবগুলোই আমাকে হতাশ করেছে। কিন্তু এটা আল্লাহ তাআলার রহমতে একদম নিচ থেকেই উঠেছে আর কি। এখানে আগেও কিন্তু বেশ কয়েকবার পেঁপে গাছ নিচ থেকেই উঠেছে, আর সব গাছেই কিন্তু পেঁপে ধরেছিল। তো কথা বলতে বলতে এদিকে সকালের নাস্তার প্রিপারেশনে চলে এসেছি। আগেই তো বলেছি সকাল বলতে এখন কিন্তু সকাল না, রোদের অবস্থা দেখেই তো বুঝতে পেরেছেন যথেষ্ট বেলা হয়েছে। তো সকালে কিন্তু আজকে একদম ফাঁকিবাজি দিয়ে চালিয়ে দিয়েছিলাম, বিস্কিট মুড়ি দিয়ে চা খেয়েছি। নাস্তা বানাতে কেন জানি ইচ্ছে করছিল না, তবে বেশ কিছু কাজ করে ফেলেছি। আর এখন একটু নাস্তা করছি, এগুলো কি, হ্যাঁ এগুলো ভাত ভাজা। গতকালকের ভিডিওতে তো দেখেছেন যে মানে মিলাদুন্নবীর ভাত ছিল, তো অনেকগুলো ভাত রয়ে গিয়েছিল আর ভাতগুলো খুব ঝরঝরা ছিল। তো ভাবলাম একটু ভাত ভাজা করে নিই। আমাদের পাশের ঘরের একটা আন্টি ছিল বাসার, সে আন্টিটা কুমিল্লার আন্টি, ওনাকে দেখতাম সকালে ভাত ভাজা করতো, ওনার থেকে দেখেই কিন্তু আইডিয়াটা আমার মাথায় এসেছে। তো আমি কিন্তু অনেক কিছু দিয়েই ভাত ভাজাটা করেছি। তো কী কী দিয়ে ভাত ভাজা করেছি আপনাদের সাথে শেয়ার করব, তার আগে একটা কথা বলিনি। যারা আমার ভিডিওটা দেখছেন এখন স্কিপ না করে আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে গেলে এখনই কিন্তু ছোট্ট একটা লাইক দিয়ে দিতে পারেন, আর ছোটো একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন। আপনাদের ছোটো একটা লাইক আমার এই ভিডিওটাকে অনেক আপু ভাইদের মাঝে পৌঁছে দিবে। আর যারা এই কাজটা করে ফেলেছেন আপনাদের কিন্তু অসংখ্য ধন্যবাদ। তো এখন ভাত ভাজা করেছি আমি, কাঁচামরিচ পেঁয়াজ, একটা ডিম দিয়েছি, তারপর একটু গরুর মাংস কুচি করে দিয়েছি, পোলাও পাতা দিয়েছি, একটু ভাজা জিরা গুঁড়া, 2 প্যাকেট ম্যাজিক মশলা, একটু সয়া সস, একটু ধনেপাতা কুচি, এই তাপজাপ এগুলো দিয়ে কোনো রকম ভাতটা ভাজা করেছি, লাস্ট একটু ঘি দিয়েছি। বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করেছে। তো এই তো এখন আমি কিছু মাটির জিনিস ধুয়ে নিচ্ছি, হ্যাঁ এগুলো আমার খুব শখের জিনিস। এগুলো আমি একটা মেলা থেকে কিনেছি, আমাদের চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বজ্জার বলি খেলা বলে, মানে আবার লালদি খেলাও বলে, লাল দিঘির খেলা, লালডি খেলা, জব্বজ্জার বলি খেলা এরকম বলে। সেখানে কিন্তু বলি খেলাও হয়, দেখতে অনেক মানুষ আসে। তো সেই মেলার মধ্যে প্রচুর মাটির জিনিস ওঠে আর দামটাও কিন্তু হাতের নাগালে থাকে। তারপর ঝাড়ু, ফুলের ঝাড়ু, শলার ঝাড়ু, রান্নাঘরের ব্যবহারে প্রচুর জিনিস ওঠে, কাঠেরও অনেক ধরনের ফার্নিচার ওঠে, অনেক ধরনের ঘর সাজানো জিনিস ওঠে। তো সেই মেলা থেকে কিন্তু এগুলো আমি কিনেছি, আরও বেশ কিছু জিনিস কিনেছি, ভেঙে গিয়েছে আর কি। তো এই জিনিসগুলো দেখা যায় কি 2-1টা করে ব্যবহার করি আমি, তো ব্যবহার করার পর ধুয়ে আমি রান্নাঘরের জানলা দিয়ে রোদ আসলে রোদে দিই, বা বেডরুমের জানলা দিয়ে রোদ আসলে রোদে দিই। এগুলো কিন্তু ধুয়ে এমনি রেখে দিলে হয় না, এগুলো একটু রোদে শুকিয়ে নিলে দেখা যায় কি ভালো থাকে। না হলে একটা কেমন শ্যাওলা ধরার ভাব চলে আসে, ভালো লাগে না। তো কয়েকদিন বৃষ্টি পড়ছিল আর 2-1টা করে ব্যবহার হয়েছিল, রোদে দিতে পারিনি। আজকে ভাবলাম সবগুলোকে ভালো করে ধুয়ে সবগুলো ছাদ থেকে একদম ভালো করে রোদ থেকে শুকিয়ে আনবো, আর খুব কড়া রোদ উঠেছে তাই।
তো যেই ভেবেছি সেই এগুলোকে আমি ধুয়ে নিচ্ছি। তো এগুলো ধোয়ার পর কিন্তু আমি চৌধুরীহাটের বাজারে চলে গিয়েছিলাম আমার বড় ছেলে আলিফকে নিয়ে, আর কিছু টুকটাক বাজার করেছি। সেই বাজারগুলো আপনাদের সাথে শেয়ার করছি। আর সেই ফাঁকে একটা কথা বলে নিই, যারা আজকে প্রথম আমার ভিডিওটা দেখছেন, আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে যায়, পরবর্তীতে নতুন ভিডিও দেখতে চান, তাহলে এখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটন আর বেল বাটনটা ক্লিক করতে ভুলবেন না। এতে করে পরবর্তীতে আমি যে কোনো নতুন ভিডিও দিলে আপনারা কিন্তু ঝটপট নোটিফিকেশনটা পেয়ে যাবেন। তো অবসর সময় দেখে নিতে পারবেন। আর যারা শুরু থেকে এই কাজটা করে আমার চ্যানেলের সাথে আছেন বা নতুন নতুন অ্যাড হচ্ছেন, আপনাদের সবাইকে অনেক ভালোবাসা, অসংখ্য ধন্যবাদ। এভাবে পাশে থাকবেন। তো কথা বলতে বলতে তো অল্প একটু সবজি বাজার দেখিয়ে দিয়েছি, পেঁয়াজ রসুন আর একটু সবজি বাজার করেছি। তো আর এগুলো হচ্ছে, আমি একটা ভাতের বক্স কিনেছি। এই বক্সটা আমি অনেক আগেই দেখেছিলাম দোকানে। তো যখন আমি আমার জামাইয়ের সাথে যেতাম দোকানে, তো 2 হাত ভরে বাজার আনতাম আর বাইকে করে যেতাম। তো দেখা যেত কি, আর হাতে করে এই জিনিসগুলো দেখলেও কেনা হতো না। তো আজকে গিয়ে কিনলাম। তবে আগে দেখেছি 450 টাকা করে দাম, আজকে কিন্তু 400 টাকা করে কিনেছি বক্সটা। আর একটা ছোট মগ কিনেছি আমার আজানের জন্য। মগটা লাল কালারের ছিল, বাদামি কালারের ছিল, কফি কালারের ছিল। কফি কালারটা ভালো লেগেছে তাই এটা কিনেছি। তো এই যে একটা মশলাদানিও কিনেছি, এই মশলাদানিটাতে এখন বর্তমানে আমি রাখছি রসুন বাটা, আদা বাটা, আর পেঁয়াজ বাটা, আর কাঁচামরিচ বাটা। এই 4টা জিনিস রাখি, রেখে কিন্তু খুব মজা পাচ্ছি। ভাবছি এরকম মধ্যে আরেকটা কিনবো। আরেকটা দেখিয়েছিল আরেকটু বেশি ডিপ, কিনবো কিনবো করেও কিনিনি। পরে বললাম যে ব্যবহার করে দেখি, ভালো লাগলে আরেকটা সেটাও কিনবো। আসলে কি, হাতের মধ্যে একটা বক্স নিয়েই কিন্তু সব জিনিস দিয়ে দেওয়া হয়, বারবার করে নিতে হয় না, এটা একটা সুবিধা। তো যা হোক, বক্সটার দাম কত নিয়েছিল আমার ঠিক মনে নেই, 100 কয় টাকা যেন। আর এই বাটিগুলো 250 টাকা নিয়েছে। তো এই বাটিগুলো আমার মনে হয়েছে আমি যদি ভালো করে দরদাম করতে পারতাম 200 টাকা দিয়ে হয়তো বা নিতে পারতাম, খুব কমন বাটি। তারপরেও মনে হলো যে না, এটাতে করে আইসক্রিম দিলে সুন্দর লাগবে, তাই নিলাম। আর আয়াতের জন্য 10 টাকা দিয়ে একটা বেলুন নিয়েছি। ও বললো আম্মু আমার বেলুনটাও দেখাও, তো আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো এগুলো হচ্ছে টুকটাক কিছু খাবার অবসর সময় বসে কুটুর কুটুর করে খাওয়ার জন্য কিনেছি। এগুলোকে আমাদের চট্টগ্রামের ভাষায় বলে চাট্টা মাট্টা। হ্যাঁ, চাট্টা মাট্টাই কিনেছি বাচ্চাদেরকে নিয়ে অবসর সময় খাওয়ার জন্য। এই যে ছোট ছোট বল বল জিনিস, এগুলো আমার খুব প্রিয়, ছোটোবেলায় খুব খেতাম। এগুলোকে আমরা ছোটোবেলায় চট্টগ্রামের ভাষায় বলতাম মাহরর ডিম, মানে মাকড়সা স্পাইডারের মানে ডিম আর কি। তো এগুলো অনেকদিন পরে চোখে পড়লো, ভাবলাম বাচ্চাদের জন্য কিনি, আর ওদেরকে এই নামটা বলতে ওরা কিন্তু খুব হেসেছে। তো আধা কেজি চিংড়ি মাছ নিয়েছি। আর এখানে কিছু নাইলোটিকা মাছ নিয়েছি। এখানে একটা কাহিনী হয়েছে, সেটা হচ্ছে মাছ কিনতে গেলে আমি কিন্তু জীবিত মাছ কিনি। এই মাছগুলো তো মাছগুলো আমি তো যারা কাটে তাদেরকে দিয়ে উপরের স্কিনটা মানে পরিষ্কার করে নিয়ে আসি, আর ডলতে হয় না। তো আমার বাচ্চাকে বলেছি যে বাবা এগুলো একটু পরিষ্কার করে আনাও, ওখানে খুব মানুষের ভিড় ছিল, আমার যেতে ইচ্ছে করেনি। বাচ্চা তো কখনো মাছের বাজারে যায়নি, ও গিয়ে বললো এগুলো পরিষ্কার করে দেন। বাস, এরা কী করলো, উপর থেকে শুধু আমসটা ফেলে তারপর পিস করে দিল। আমি তো পিস করে আনি না, তো মাছের পিস করা মাছ তো আর ডলে পরিষ্কার করতে পারছি না। আর এদিকে দেখা যাচ্ছে কালো কালো মাছ তো আমরা খাই না। তো পরে কী করলাম, মাছগুলোকে একটু লবণ আর হলুদ দিয়ে একটু সেদ্ধ করে মাছের কোফতা করে ফেলেছি। আর মাছের মাথাগুলোকে যতটুকু পেরেছি ডলে নিয়েছি আর কি, পাথরের মধ্যে। তো মাছের কাহিনী তো এদিক দিয়ে গেল, আর এদিক দিয়ে হলো দুপুরের রান্নার থেকে আজকে বেঁচে গিয়েছি। ফাঁকি মেরে দিলাম, কারণ আমার বড় আপা আমাকে ফেলে তো কিছুই খায় না। আমার 2টা আপা আমার জন্য পাঠাবেই আর পাঠাবে। তো গতকাল আমার আপার শ্বশুরবাড়িতেও মিলাদুন্নবী করা হয়েছিল, সেখান থেকে বিরিয়ানি পাঠিয়েছে। তো দুলাভাই গতকাল রোজা ছিল, তো উনি দিনের বেলা আসতে পারেনি, ইফতারের পরে এসেছে। তো ভাতগুলো এনেছিল, আমি আমার বড় ছেলেকে বলেছিলাম যে বাবা আমার খারাপ লাগছিল, আমি নামাজ পড়ে শুয়েছিলাম, একটু ফ্রিজে রেখে দাও। ও ঠিক বুঝতে পারিনি, ও ডিপ ফ্রিজে রেখে দিয়েছে। তো দেখা যাচ্ছে কি যখন বের করেছি এগুলো বরফ হয়ে আছে। তো যা হোক, গরম করেছি, খুব মজা হয়েছিল। একটু সালাদ করেছিলাম, দুপুরে বাচ্চাদেরকে এগুলোই দিয়েছি। আর আমার জন্য করেছি আলু ভর্তা আর টমেটো ভর্তা, এগুলো দিয়েই শুধু আমি খেয়েছি, অল্প একটু সাদা ভাত। তো এই দিক দিয়ে আলু নিচ্ছিলাম, সরি, যখন আমি বাজার গোছাচ্ছিলাম তখন আলু সিদ্ধ দিয়েছিলাম, একটু আলুর চপ করেও রেখেছি, আর একটু আলু ভর্তা আমার জন্য করেছিলাম আর কি। তো একটা ভালোবাসার শেপের, মানে হার্ট শেপের একটা আলু পেয়েছি, আয়াতকে দেখালাম, আয়াত দেখো ভালোবাসার আলু। তো ও বললাম ওইটা কাটবে না, পরে আমি কেটে নিয়েছি। বাচ্চা কিন্তু আমার সাথে রাগ করেছে, আপনাদের সাথে এটাও শেয়ার করলাম যে আয়াতের ভালোবাসাকে আমি কেটে টুকরা টুকরা করে ফেলেছি। হ্যাঁ, ও কিন্তু পরে রাগ করে
কাঁদো কাঁদো হয়ে এটাই বলেছে, আম্মু তুমি আমার ভালোবাসাকে টুকরা টুকরা করে ফেললে। তো আমার কাছে খুব মজা লেগেছিল বিষয়টা, আপনাদের সাথে শেয়ার করলাম। তো এই তো আমাদের আকবর্ষা মসজিদে কিন্তু মিলাদুন্নবীর প্রিপারেশন শুরু হয়ে গিয়েছে। মসজিদের গেটকে সাজানোর জন্য কীভাবে করে একদম বাঁশ দিয়ে ঘেরাও করে ফেলেছে, আপনাদের সাথে শেয়ার করছি। এত কিছু শেয়ার করি, এটা কেন শেয়ার করব না? আগেও তো মিলাদুন্নবীর ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি অনেকবার। তো এই যে ব্যানারগুলোর কারণে না আমার রান্নাঘরে জানলা দিয়ে আর মসজিদের গেটটা ভালো করে দেখা যায় না। তো এই জন্য আমার ছেলে বিকালে যখন বেরিয়েছে ও ভিডিও করে এনেছে, আপনাদের সাথে শেয়ার করলাম। তো আজকে হচ্ছে কেকের ভিডিওটা ফাইনালি আপনাদের সাথে রেসিপি আকারে শেয়ার করছি। তো এখানে আমি মেজারমেন্ট কাপের আধা কাপ ময়দা দিয়েছি। অবশ্যই তুই ব্র্যান্ডের ময়দাটা দেওয়ার চেষ্টা করবেন। আধা কাপ ময়দা দিয়ে সেখান থেকে 1 টেবিল চামচ আর আধা টেবিল চামচ ময়দা আমি সরিয়ে রেখেছি। সেই 1 টেবিল চামচ আর আধা টেবিল চামচ পরিমাপের আমি এখানে কোকো পাউডার দিয়েছি। আপনারা চেষ্টা করবেন মালয়েশিয়ান ব্র্যান্ডের কোকো পাউডারটা দিতে, সেই নামের কোকো পাউডারটা। এটা দামেও ভালো, কাজেও ভালো, মানে দামটাও হাতের নাগালে, কাজেও ভালো। তো আমি পাইনি, আমার বাচ্চাকে দিয়ে আনিয়েছি, সে চিনেনি, সে আরেকটা এনেছে। যাক, এটার কাজও খারাপ না, তবে আমার অত বেশি ভালো লাগেনি। তো 2টা নর্মাল টেম্পারেচারের ডিম নিয়েছি। ডিমগুলো আমি কুসুমগুলো আলাদা করে নিয়েছি আর ডিমগুলোকে আমি বিট করে নিচ্ছি। আর এই বিটার মেশিনের একটা কাহিনী বলি। আমার এই বিটার মেশিনটা হচ্ছে আমার শ্বশুরের আনা। আর এই বিটার মেশিনটার বয়স কত বলতে পারেন? এটার বয়স প্রায় 40 ছুঁই ছুঁই, 40-এর কাছাকাছি হবে। চিন্তা করে দেখেন, এটা কিন্তু ইউজ হয়েছে যা আমার হাতে, আমার শাশুড়ির হাতে কখনো ইউজ হয়নি। তো যাই হোক, এখন আমি কী কী দিয়েছি কেকের ব্যাটারের মধ্যে বলে দিচ্ছি। ময়দা আধা কাপ, ময়দাকে কিভাবে ভাগ করে কোকো পাউডার দিলাম সেটা বলে দিয়েছি। 1 চিমটি লবণ, তারপর 1 চা চামচ বেকিং পাউডার আর আধা চা চামচ দিয়েছি বেকিং সোডা, খাওয়ার সোডা আর কি। এগুলো দিয়ে ভালো করে 3 থেকে 4 বার চেলে নিতে হবে অবশ্যই। তারপর সেখানে আমি ফোম করে রাখা ডিমটা দিয়েছি। আর ডিম ফোম করার সময় সেখানে আমি 2টা নর্মাল টেম্পারেচার ডিম দিয়েছি আর মেজারমেন্ট কাপের আধা কাপের মতো চিনি দিয়েছি। আমি আধা কাপের চাইতে একটু কম দিয়েছি, কারণ কেকটা আমি বেশি মিষ্টি পছন্দ করি না। আর যারা বেশি মিষ্টি খেতে চান আধা কাপ চিনি দিবেন, চিনিটা ধাপে ধাপে দেওয়ার চেষ্টা করবেন অবশ্যই। আর 2 টেবিল চামচ দিয়েছি আমি সয়াবিন তেল। আর সয়াবিন তেলটা বিট করার একদম শেষের 1 মিনিট আগে দিবেন। তো এই তো হয়ে গেল। তারপর চেলে রাখা শুকনো উপকরণের মধ্যে 3 চা চামচ গুঁড়া দুধ দিয়েছি। আর যখন আমি শুকনো উপকরণটা ফোমের সাথে মিক্স করছিলাম সে সময় আমি 2 টেবিল চামচ পানি দিয়েছিলাম। যদি লিকুইড দুধ দেন তাহলে কিন্তু 2 টেবিল চামচ পানিটা দিবেন না, আর গুঁড়ো দুধটাও দিবেন না। তো ব্যাটারটাকে আমি একটা বাটির মধ্যে ঢেলেছি, বাটিটার নিচে একটু তেল ব্রাশ করে একটা কাগজ দিয়েছি, কাগজের উপর আবার তেল ব্রাশ করেছি। আর অবশ্যই বাটির চারপাশে কিন্তু তেলটা লাগাবেন না, এটা খেয়াল করবেন। বাটির চারপাশে যদি তেল লাগান তাহলে কেকটা কিন্তু প্রথমে ফুলে উঠবে, তারপর বাটির চারপাশ থেকে কেকটা ছেড়ে দিবে। তো কেক বানানোর পরে কিন্তু অনেকের অভিযোগ থাকে যে কেকটা চুপসে যায়, এই কারণেই বাটির চারপাশ থেকে যখন কেকটা ছেড়ে দিবে তখন কেকটা চুপসে যাবে। তো এই যে দেখেছেন আমি হাত দিয়ে দিয়ে টেনে টেনে দেখাচ্ছি, বাটির চারপাশে তেল না দেওয়ার কারণে কেকটা কিন্তু বাটির চারপাশে আটকে ছিল আর চুপসে যায়নি। আর অবশ্যই আমি চুলার আঁচটাও কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, লো মিডিয়াম আছে এই কেকটা শুরু থেকে শেষ পর্যন্ত রাখতে হবে। তবে হ্যাঁ, পাত্রর মধ্যে দেওয়ার আগে পাত্রটা 5 মিনিট আগে জাল করে গরম করে নেবেন, তারপরে কিন্তু কেকটা দিবেন। আর ঠিক 25 মিনিট আমি কেকটা চুলায় রেখেছিলাম একই আছে। তো এই কেকটা হয়ে গিয়েছে, নামানোর পর ঠান্ডা হওয়ার পর আমি এটাকে একটু ডিজাইন করছি আর আপনাদের সাথে শেয়ার করছি। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ছোট্ট একটা লাইক দিতে ভুলবেন না। এখন কিন্তু ভিডিওর শেষের দিকে। তো কেকটাকে আমি যতটুকু পেরেছি সিম্পলের মধ্যে একটু ডিজাইন করে নিয়েছি, কারণ এটা ঘরে খাবো আর কোনো মেহমানের জন্য না। তো এই তো সিম্পলভাবে কীভাবে সাজিয়েছি আপনাদের সাথে শেয়ার করলাম। তো অনেক বকবক করলাম, আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আশা করি আপনারা আমার খুব কাছের মানুষ, তো এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাইকে আগামী ভিডিও দেখার দাওয়াত রইল। আর আগামী ভিডিওতে আপনাদেরকে নিয়ে আমি বেড়াতে যাব। কোথায় বেড়াতে যাব? আপনাদেরই পরিচিত একটা জায়গায়। তো আজকের জন্য এতটুকুই। এখন আমি যাচ্ছি কেক খাওয়ার জন্য, আপনারাও তৈরি করে খেয়ে নেবেন। আল্লাহ হাফেজ।